আপনি একজন আলেম, শিক্ষা ও সমাজসেবা ক্ষেত্রে কাজ করে চলেছেন। হঠাৎ কেন রাজনীতিতে এলেন এবং তৃণমূলের প্রার্থী হলেন? দেখুন, আমি আমার যে কর্মকাণ্ড নিয়ে আমি এতদিন চলে এসেছি, সমাজে বেড়ে উঠেছি, মানুষের কাছে আমার কর্মকাণ্ডের যে বার্তা রয়েছে তা হলো শিক্ষা এবং সমাজসেবার ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন। রাজনীতিতে আসাটা একেবারে হঠাৎই বলতে পারেন। 2009 সাল থেকে রাজনীতির বিভিন্ন ব্যক্তিত্ব আমাকে পলিটিক্সে আসার জন্য বলেছিলেন। কেউ বা নির্দেশ করতেন, আদেশ করতেন, বয়স্ক মানুষ যারা, ছোট যারা অনেকে অনুরোধও করতেন। কিন্তু অ্যাকচুয়াল রাজনীতিতে আসা আমি এই জন্য পছন্দ করিনি যে আমি যে শিক্ষা এবং স্বাস্থ্যের কাজ করছি, আমার মনে হয়েছিল যে আমি রাজনীতিতে গেলে আমার এই শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজসেবার যে কাজগুলো এইগুলো আমি করতে পারবো না, তাই সেদিন যাইনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে গত 2-3 বছর 4 বছর ধরে আমরা দেখছি, যত দিন গড়াচ্ছে তত দেশের ধর্মীয় অসহিষ্ণুতা, সামাজিকভাবে বিচ্ছিন্নতা এবং একে অপরের প্রতি বিদ্বেষ, ঘৃণাভাব সৃষ্টি হওয়া, পোশাক নিয়ে বিতর্ক, খাওয়া দাওয়া নিয়ে বিতর্ক, একে অপর আমরা একই দেশের সহনাগরিক হওয়া সত্ত্বেও একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গারের পরিবেশ তৈরি হয়েছে, এই বিষোদ্গারের পরিবেশ ইতিপূর্বে ছোট বয়সে আমরা কখনো দেখিনি এবং যত দিন গড়াচ্ছে তত এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। তো এরকম একটা সময় আমার মনে হলো যে যদি আমি রাজনীতিতে যাই তাহলে আপ্রাণ চেষ্টা করে এই ধর্মীয় অসহিষ্ণুতা আমি কমাতে পারবো এবং একে অপরের প্রতি যে বিদ্বেষ মনোভাব সেটা আমরা কমাতে পারবো এবং দেশটা আমাদের সবারই। তো একই দেশের সহনাগরিক হয়ে আমরা একে অপরের প্রতি যদি ভুল ধারণা রাখি, একে অপরের প্রতি কটূক্তি করি, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভাব পোষণ করি, তাহলে আলটিমেটলি এটা শুধু আমাদের ক্ষতি নয়, বরং আমাদের দেশের ভয়ঙ্কর ক্ষতি। যে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে যদি এই অস্থিরতা কাজ করে তাহলে নিশ্চয়ই আমাদের দেশ বিশ্বের দরবারে ভালো জায়গায় পৌঁছাবে না এবং অন্যান্য রাষ্ট্রগুলো আমাদের দেশের প্রতি একটা কটূক্তি বা বিরক্তি ভাব থাকবে। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের শক্তি খর্ব হবে। এই জন্য আমার মনে হয়েছে আমার রাজনীতিতে আসা উচিত, সেই হিসেবে এসেছি। যদিও আমার সেই শিক্ষার জগৎ এবং স্বাস্থ্যের জগৎ বা মানব সেবার যে কর্মকাণ্ড নিয়ে আমি এতদিন বেঁচেছিলাম, কাজ করে এসেছি, তো সেই কাজগুলো যাতে ক্ষতি না হয় তার জন্য আমাদের এই সমস্ত কাজকামগুলো যারা করতেন তাদেরকে ডেকে সলা পরামর্শ করে বাকায়দা তাদের নিজ নিজ কাজের দায়িত্ব বুঝে দিয়েছি, তারা কাজ করছে। আমি শুধুমাত্র একটু লক্ষ্য রেখেছি মাত্র, বাকি সমস্ত কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছে। এবারে যে প্রশ্নটা করলেন যে তৃণমূলের প্রার্থী হলেন কেন, দেখুন, তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য আমার রাজনীতিতে আসা নয়। আমি রাজনীতিতে এসেছিলাম এই দলের একজন বিশেষ ব্যক্তিত্ব, আমি তার প্রতি শ্রদ্ধা রাখি। তিনি আমাকে ডেকে অনেক কথা বলেছিলেন, বুঝিয়েছিলেন। আমিও দেখলাম হ্যাঁ, সত্যই দেশের প্রতি, রাজ্যের প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা আছে, যে দেশটা সুন্দর থাকুক, রাজ্যটা সুন্দর থাকুক, একটা দায়বদ্ধতা আছে। এবং এই বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং ধর্মীয় অসহিষ্ণুতা যারা সৃষ্টি করছে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ভাব যারা তৈরি করছে, সেই আরএসএস এবং বিজেপি শক্তির মোকাবেলা করতে গেলে পশ্চিমবঙ্গের যতগুলো রাজনৈতিক দল আছে তার ভিতরে প্রধান শক্তি আমি বলবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই হাতে গড়া রক্ত দিয়ে জীবনের বিনিময়ে তৈরি করা দলটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান সেনাপতি আমাদের মাননীয় অভিষেকজি। তো তারা যেভাবে আরএসএস এর বিরুদ্ধে লড়াইটা দিয়ে যাচ্ছেন রাজনৈতিকভাবে, তাতে আমার মনে হয়েছে আরএসএস এবং বিজেপি মুক্ত পশ্চিমবঙ্গ রাখতে একমাত্র তৃণমূল দল এমনই একটা দল যেটা লড়াই দিতে পারে মাঠে ময়দানে এবং বাকায়দা বিজেপিকে ঠেকিয়ে যেতে পারে এবং বিজেপি মুক্ত বাংলা রাখতে তারাই সক্রিয় এবং এই আগ্রাসী শক্তির হাত থেকে বাংলাকে নিরাপদ দিতে পারে। তাই আমার তৃণমূল পার্টিতে যোগ দেওয়া। আপনি জয়ী হলে এবং তৃণমূল ক্ষমতায় এলে সরকারের কাছে কি কি দাবি করবেন? দেখুন, একটা সরকারের কাছে দেশের জনগণের দাবির কোনো লাস্ট স্টপেজ থাকতে পারে না এবং এর কোনো সিরিয়াল থাকতে পারে না। জনগণের দাবি সরকারের কাছে বহুত কিছু থাকতে পারে। তো আমি জনগণের একজন প্রতিনিধি হিসাবে তারা আমার কাছে অনেক কিছু দাবি করতে পারে, কিন্তু তার ভিতর থেকে রাজ্যের অবস্থা, দেশের অবস্থা এবং সামাজিক অবস্থা, জনগণের দাবি সবকিছুকে সামনে রেখে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে আমি সেই জিনিসগুলোকে প্রথমেই সরকারের কাছে দাবি করব। যে এই সমাজের জন্য এক কথায় বলতে গেলে মানুষের ভালো থাকার জন্য, মানুষের শান্তিতে স্বস্তিতে থাকার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত বিষয়ে আমি গভর্নমেন্টের কাছে অবশ্যই দাবি করব। জনগণ যদি আমার দাবি করবার সেই অধিকার দেয় আমি নিশ্চয়ই তাদের জন্য সেই কথাগুলো বলবো। তবে আমাকে বারবার লক্ষ্য রাখতে হবে যে দাবি তো বহু মানুষ করবে, এই মানুষের দাবিগুলোর ভিতরে যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং দেশের জন্য, সমাজের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলো আগে করব, তারপরে সিরিয়াল ওয়াইজ ধীরে 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 নিচে নামতে হবে। মানুষের চাহিদা পূরণ করার শেষ নেই, আর আমি মানুষের সমস্ত দাবি দাওয়া সব চাহিদা যে পূরণ করতে পারবো সেটা আমার বিশ্বাস হয় না, কারণ আমি আমার সন্তানদের সব দাবি পূরণ করতে পারি না। আমি আমার বাবা মা অনেক সময় কিছু দাবি করেছে, হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হয় যে সব দাবি আমি পারলাম না। আমার সন্তানরা অনেক কিছু দাবি করেছে, কিছু দিতে পারি কিছু পারি না। সুতরাং দেশের জনগণের প্রতিনিধি হয়ে আমি যে সমস্ত দাবি পূরণ করব, আমার মনে হয় এটা বলা মানে আমার অতিরঞ্জিত বলা হবে বা মিথ্যা বলা হবে। তবে আমি চেষ্টা করে যাব জনগণকে ভালো রাখার জন্যে, জনগণকে সুস্থ থাকার জন্যে যা যা করণীয় দায়িত্ব এবং কর্তব্য আমি সেগুলো সরকারের কাছে অবশ্যই বলবো। আপনি হাড়োয়া থেকে দাঁড়িয়েছেন, এটা একটা কৃষি প্রধান এলাকা, এখানকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এইসব বিষয়ে উন্নয়নে কি ধরনের উদ্যোগ নেবেন? দেখুন, এখানকার মানুষ মূলত কৃষিপ্রধান এলাকা, কিছু ইটভাটা এরিয়াও আছে এবং কিছু ফিশারি এরিয়াও আছে। বেশিরভাগ মানুষই বলা যেতে পারে চাষবাস করা মানুষ। তো এই চাষিবাসী মানুষদের জন্য চাষের কোনো উন্নয়নের কোনো উপযুক্ত ব্যবস্থা করা যায় কিনা, যে ব্যবস্থা চলছে তাছাড়াও আরো নতুন কোনো পদ্ধতি এখানে ইমপ্লিমেন্ট করা যায় কিনা, ইটভাটার ব্যবসা যারা করছেন, ফিশারি ব্যবসা যারা করছেন, আর অন্যান্য ব্যবসায়ী, যেখানে এক কথায় প্রান্তিক গরিব দুস্থ মানুষদের দুবেলা দুমুঠো রুটি রুজির অন্য সংস্থানের উৎস যেখানে রয়েছে সেই দিকটায় লক্ষ্য রেখে এলাকার রাস্তাঘাট, শিক্ষা এবং স্বাস্থ্য প্রভৃতি বিষয়ের উন্নয়নে আমি আবার বলছি, যেখানে শিক্ষার অভাব রয়েছে সেখানে আমাকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে, যেখানে রাস্তাঘাটের অভাব রয়েছে সেখানে রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে কাজ করতে হবে, যেখানে স্বাস্থ্যের অভাব রয়েছে মূলত লক্ষ্য রাখতে হবে সামগ্রিকভাবে সমান্তরাল বজায় রেখে, যে একে অপরের সঙ্গে একটা সহাবস্থান বজায় রেখে যখন যেখানে যেটা প্রয়োজন হবে, একটা জায়গায় হয়তো স্কুলের অভাব, রাস্তার অভাব, আবার সেখানে স্বাস্থ্যের অভাব, আমাকে মনে রাখতে হবে এই তিনটে বিষয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা সেইটা আগে করতে হবে। তো চেষ্টায় থাকবো আমি নিশ্চয়ই। আমার রাজনীতিতে, ব্যক্তিগত জীবনে আমার আর পাওয়ারও কিছু নেই, হারাবারও কিছু নেই। আমার একটা জগৎ ছিল, সেই জগৎ ছেড়ে আমার এই জগতে আসার একটাই মাত্র কারণ মানুষের জন্য কিছু করতে পারা। সেইটাই যদি পারি তবে আমার রাজনীতিতে আছে সার্থকতা হবে। মানুষের দাবি দেওয়া, মানুষের সুখী থাকা, সুস্থতার সঙ্গে থাকার ব্যাপারে আমার আপ্রাণ লড়াই সংগ্রাম চলবে। সেই পথেই, যে পথে আমি মানুষকে কোনো কিছু করিয়ে দিতে পারবো, মানুষের কোনো কিছু পাইয়ে দিতে পারবো। এসআইআর এ যাদের নাম বাদ গেল তাদের অবস্থা কি হবে? যারা ট্রাইব্যুনালে যাবে তাদের সহায়তার জন্য কি সেল খুলছেন? যাদের নাম বাদ গেছে এটা তো অত্যন্ত দুঃখের ব্যাপার। আমাদেরই সহনাগরিক, আমার পিতৃতুল্য মানুষ, 70 বছর বয়স, এমন মানুষের বাদ গেছে। কখনো দেখা যাচ্ছে বাপ এবং মা দুইজনই, তাদের নাম ভোটার তালিকায় আছে, ছেলেটার নাম ভোটার তালিকায় নেই। কখনো দেখা যাচ্ছে সন্তানদের নাম ভোটার তালিকায় আছে, বাবা বা মা কেউ না কেউ বাদ দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। একটা গণতান্ত্রিক দেশে এই রকমটা হওয়া কখনো উচিত নয়, যেখানে ভোটাধিকার প্রয়োগ করা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আজকে এই উৎসবে যদি তারা ভোট না দিতে পারে, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ব্যথাদায়ক। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের নাম একেবারেই বাদ চলে গেছে, আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং দলগতভাবে আমাদের প্রত্যেকটা গ্রামের যে BLO 2 আছে, বুথ লেভেল অফিসার যারা আছেন বা বুথ লেভেল এজেন্সি যারা আছেন 2, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, দলগতভাবে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রথম কাজ হলো গ্রামে কতজনের নাম বাদ গেছে প্রতিদিন সেগুলোকে এক জায়গায় করা এবং সেই সমস্ত নামগুলোকে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তাদের নামগুলো আপলোড করে দেওয়া এবং বাকায়দা তাদের কোন কারণে বাদ গেছে এটা আমরা নিজেরা বুঝবো। BLA 2 বুঝবার চেষ্টা করবেন এবং সেই তথ্যের কোনো রকম কোনো অভাব অভিযোগ যদি থেকে থাকে সেগুলো পূরণ করে দেওয়া এবং বাকায়দা সেই সমস্ত এলাকার সেই সমস্ত মানুষ যাদের বাদ গেছে ট্রাইব্যুনালে তারা যাতে লড়াইটা দিতে পারে তার জন্য তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে সহযোগিতা করা এবং আমরা আপ্রাণ চেষ্টা করব, লড়াই চালিয়ে যাব যে প্রত্যেকেই যাতে এবছরই এই 2026-এর ভোটে তারা যাতে অংশ নিতে পারে। এর জন্য আমাদের দলের পক্ষ থেকে কোনো রকমের কোনো আপোষ আমরা করব না এবং বাকায়দা তারা যাতে ভোট দিতে পারে তার জন্য যা যা করণীয় আমরা সবটাই করব। কিন্তু এর মাঝখানেও চক্রান্তের শিকার হচ্ছি আমরা। ট্রাইব্যুনালটা সম্ভবত এখনো পর্যন্ত গঠন হয়নি। ফর্ম ফিল আপ আমরা করে অনলাইনে আপলোড করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল রেডি না করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাদের কাজটাই তো শুরু করা যাবে না। তো এরা যদি ওই জায়গাটায় ষড়যন্ত্র না করে বা আমরা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে পারি, ট্রাইব্যুনাল যদি যত তাড়াতাড়ি আমরা চাপ সৃষ্টি করে শুরু করাতে পারবো, এর জন্য আমার মনে হয়েছে
শুধু তৃণমূল কংগ্রেসের সরকার নয়, যত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন প্রত্যেকটা দলের উচিত যে নির্বাচন কমিশনের কাছে চাপ সৃষ্টি করা, যত সম্ভব তাড়াতাড়ি ট্রাইব্যুনালটাকে শুরু করা যায় এবং তারা যাতে এবার ভোট দিতে পারে, তার জন্য আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাওয়া। কাকে প্রতিপক্ষ হিসাবে দেখছেন? দেখুন, এখনো তো নমিনেশন সাবমিট করা হয়নি। দল আমাকে টিকিট দিয়েছে, নাম ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু যতক্ষণ পর্যন্ত নমিনেশন সাবমিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারের দৃষ্টিতে আমি নিজেও এখনো ক্যান্ডিডেট নই। দল ঘোষণা করেছে, সেই হিসেবে কর্মকাণ্ড করছি। দলীয় কর্মীরাও তারাও খুব জোর কদমে একেবারেই গ্রামের চ্যাটা মিটিং থেকে বুথ লেভেল থেকে শুরু করে আর ব্লক লেভেল পর্যন্ত একেবারে জোর কদমে কাজ চলছে। তো নমিনেশন সাবমিট করার পরেই আমি বুঝবো যে কে কে আমার প্রতিপক্ষ আছেন, এবং প্রতিপক্ষ হিসেবে যারাই থাকবেন তিনি ভোট কম পাবেন বা বেশি পাবেন, তারা সবাই আমার প্রতিপক্ষ। এবং গণতন্ত্রের এটাও একটা দিক যে প্রতিপক্ষ থাকবেই, তো প্রতিপক্ষ না থাকলে গণতন্ত্রের কোনো মজা নেই। সেই হিসেবে আমার প্রতিপক্ষ যারাই থাকবেন তাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া, তাদের প্রতি সম্মান বজায় রাখা, এটা আমার দায়িত্ব। লড়াই হবে, কিন্তু আত্মমর্যাদা, কেউ কারো আত্মমর্যাদাকে আঘাত করে কোনো লড়াই করা, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয় বলে আমি মনে করি। তো লড়াই আমরা করব, কিন্তু একে অপরের প্রত্যেকের মান সম্মান আত্মমর্যাদা বজায় রেখে, এবং প্রকৃত প্রতিপক্ষ আমার কে হবে সেটা নিশ্চয়ই জানা যাবে ভোটের রেজাল্ট হওয়ার পর। কারণ ভোটটা তো গোপনেই দেবেন, কে কাউকে দেবেন, সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। তারপরে রেজাল্টটা উঠে হয়ে যাওয়ার পরে বুঝবো কে কার প্রতিপক্ষ, কে 1 নম্বরে কে 2 নম্বরে। তার আগ পর্যন্ত একেবারে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে যিনিই আসবেন তিনি আমাদের প্রতিপক্ষ হবেন। তবে প্রকৃত অর্থে আমি হাড়োয়া বিধানসভাতে যেভাবে আমাদের কর্মকর্মীদেরকে লড়াই করতে দেখছি, একেবারে বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত দারুণ সুন্দরভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে লড়াইটা যে তাদের সঙ্গে বিশাল শক্তিশালী নিয়ে হবে আমার তা মনে হয়নি, কারণ আমাদের কর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি তাদের এই কাজের জন্যে আমি তাদের কাছে কৃতজ্ঞ। একেবারেই হাড়োয়া বিধানসভার বুথ লেভেল থেকে আর ব্লক লেভেল পর্যন্ত যত কর্মী আছে তারা একেবারে ডে নাইট মানুষের কাছে পরিষেবা দিচ্ছেন। এই এসআইআর নিয়ে বা নাম বাদজাবা নিয়ে মানুষের ঘরে ঘরে তারা যাচ্ছেন, মানুষের মতামত শুনছেন, মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। আমরা সেগুলো শুনছি এবং মূল্যায়ন করছি। সুতরাং প্রতিপক্ষ টিএমসি দলের, ধরুন টিএমসি দল যে শক্তি নিয়ে শক্তিতে ময়দানে নেমেছে, সেই শক্তির সঙ্গে লড়াই করবার মতো ঠিক উপযুক্ত শক্তিশালী দল অন্তত হাওড়া বিধানসভায় আমি কাউকে দেখছি না। তবে চূড়ান্তভাবে নির্ভর করবে, আরো দিনটা কাছে আসুক, নমিনেশন সাবমিট হয়ে যায়, তারপর এটা বলতে পারবো। আপনার এলাকায় সংখ্যালঘুরা পিছিয়ে, মানে আপনার এলাকা বলতে হাড়োয়া বিধানসভা এলাকায় অনেক পিছিয়ে আছে, তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমরা যারা পিছিয়ে আছি, আমি এক কথাটা অম্লান বদলে স্বীকার করছি যে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআনের এই কথায় বলা আছে, কোন সম্প্রদায় যতক্ষণ নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ততক্ষণ আল্লাহ তাদের পরিবর্তন ঘটান না। আমার মনে হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে থাকার জন্য অনেক অংশে আমরা নিজেরাই দায়ী। গভর্নমেন্টের স্কুলে এখন সমস্ত কিছু ব্যবস্থা আছে, এর পরেও আমাদের ছেলে মেয়েরা ড্রপ আউট হচ্ছে, একটা অংশ উল্লেখযোগ্য ছেলেদের একটা অংশ ড্রপ আউট হচ্ছে, এর জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি বলবো গভর্নমেন্ট সাহায্য সহযোগিতা যা করার করবে, এবং সেই সাথে সাথে আমরা যারা পিছিয়ে আছি আমাদের ভুলের কারণে, আমাদের সিস্টেমের অভাবে, আমাদের চেতনার অভাবে, যদি আমি ক্ষমতায় আসি, যদি মানুষ আমাকে সেই কাজ করবার অধিকার দেয়, আমি নিশ্চয়ই সংখ্যালঘুদের আমার প্রথম কাজ হবে তাদের ঘুম ভাঙানোর। উন্নতি আর উন্নয়ন বললেই হবে না, গভর্নমেন্টের পাশাপাশি আমাদের নিজস্ব যে দায়িত্ব আর কর্তব্যবোধ রয়েছে, সেই দায়িত্ব আর কর্তব্যবোধ নিয়েই আমি সবাইকে ঘুম ভাঙতে বলবো যে আমি আপনার কিছু উপকার করার চেষ্টা করছি, কিছু খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আপনি যদি ঘুমিয়ে থাকেন আমি তো খাওয়াতে পারবো না। তো সেই জন্যে আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে, এবং আমার আজকের বার্তা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে, শুধু সংখ্যালঘু বলবো না, সেই সঙ্গে দলিত আদিবাসী যারা আছেন বিভিন্ন এলাকাতে, আমি দীর্ঘদিন যাদেরকে নিয়ে রিলিফের কাজ করেছি, তাদের ভিতরেও পিছিয়ে পড়া যথেষ্ট পরিমাণ সাক্ষী আমি, তারাও অনেক পিছিয়ে রয়েছে। তো নিজেরা যদি আমরা ঘুম ভেঙে ঠেলে উঠি, আমাদের উন্নয়নের ভাবনা, আমাদের সচ্ছলতার ভাবনা, আমাদের এগিয়ে যাওয়ার ভাবনা, আমাদের মাথা তুলে দাঁড়াবার ভাবনা যদি আমরা নিজেরা না করতে পারি, তাহলে আমাদেরকে কেউ কখনো উন্নয়ন ঘটিয়ে দিতে পারবে না। তাই আমার প্রথম বার্তা, সবাইকে সজাগ হতে হবে, নিজের
নিজেদেরকে সোজা হয়ে দাঁড়াবার জন্য। সেই সঙ্গে সঙ্গে গভর্নমেন্টকে অত্যন্ত যত্নবান হতে হবে যে যারা ঠেলে উঠতে চায় তাদের মাথা সোজা করে ইজ্জতের সঙ্গে দাঁড়াবার ব্যাপারে গভর্নমেন্ট সাহায্য করবে, সহযোগিতা করবে, গভর্নমেন্টের সদিচ্ছা থাকবে, পাশাপাশি আমাদেরকেও সেই সদিচ্ছার সঙ্গে সুর মিলিয়ে আমাদেরকেও সংগ্রাম লড়াই করে যেতে হবে, তবে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো। হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধিতে কি কি কাজ করবেন? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সম্প্রীতির একটা ঐতিহ্য আছে, একটা পরম্পরা আছে। শুধু পশ্চিমবঙ্গ বলবো না, গোটা ভারতবর্ষ জুড়ে এই পরম্পরা ছিল। সেটা আমরা দেখছি গত 10-15 বছর ধরে এইটা নষ্ট হতে 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 একটা চরম জায়গায় এসেছে। তারপরেও বলছি, ভারতবর্ষের অন্যান্য স্টেটের তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে এখনো সম্প্রীতির বাতাবরণ যথেষ্ট পরিমাণ আছে। যতটুকু ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা থেকেও বাঁচাবার জন্যে আমি উভয় সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব একে অপরকে বুঝবার জন্য। হিন্দু মুসলিমের কালচার সম্পর্কে বুঝবে, মুসলিমদের ধর্ম সম্পর্কে বুঝবে, তাদের কৃষ্টি কালচার সমাজ জীবনের অবস্থান সম্পর্কে বুঝবে। আবার মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও তাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের কৃষ্টি কালচার, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান এগুলো যখন বুঝবে, যখন আমরা একে অপরকে বুঝবার চেষ্টা করব এবং বুঝতে পারবো, তখন অন্য কেউ ষড়যন্ত্র করে আমাদের মাঝখানে এই বন্ধুত্বের সম্পর্ক কখনোই নষ্ট করতে পারবে না। তো আমার মনে হয়েছে আমরা ঠিকই ছিলাম, অন্যের ষড়যন্ত্রের শিকার হয়ে নিজেদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হয়েছে। এবছর মমতাজির সরকার, তৃণমূলের সরকার যদি আবার পুনরায় ক্ষমতায় আসে এবং আসবে আমরা আশা করছি, তাহলে আমি এমএলএ হিসাবে আমারও একটা দায়িত্ব থাকবে। কোনো জায়গায় কোথাও আমরা সম্প্রীতির বিভাজনকে আমরা কখনো মেনে নেব না, সাম্প্রদায়িক বিভাজনকে মেনে নেব না। সাম্প্রদায়িক উত্তেজনাকে আমরা সবসময় হেট করে চলি, ঘৃণা করি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করবো একে অপরকে বুঝবার এবং বোঝাবার। তাহলেই মনে হয়েছে আমাদের এই উভয় সম্প্রদায়ের ভিতরে শুধু হিন্দু মুসলিম বলে নয়, সংখ্যাগুরুদের ভিতরে খ্রিস্টান আছে, ইহুদি বা আরো অন্যান্য সম্প্রদায় যারা আছে, তাদের সবাইকে নিয়ে আমরা আমাদের সোনার বাংলাটাকে গড়ার চেষ্টা করব, যাতে কারোর বিরুদ্ধে বিষোদ্গার করতে না পারে। তার জন্য আমরা সবাই চেষ্টা করব এবং সবাই একে অপরকে বুঝবার চেষ্টা করব, যাতে করে আমাদের সম্প্রীতির বাতাবরণটা আরো শক্তিশালী এবং মজবুত হবে। কোনো আগ্রাসীন শক্তি আমাদের মাঝখানের এই সম্পর্ক যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে, তার জন্য আমরা যত্নবান থাকবো। একেবারে শেষ প্রশ্নে আসছি, আপনার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা এবং পরিবার সম্পর্কে কিছু বলুন। বাহ, সুন্দর কথা বলেছেন। আমার জন্ম ইংরাজি 1973 সালের অক্টোবর মাসের 10 তারিখে। এটা অবশ্য যেদিন জন্ম হয়েছিল সেদিন তো আমি ক্যালেন্ডার দেখতে পারিনি, তবে বড় হয়ে আব্বার ডায়েরিতে দেখেছিলাম এই তারিখটা লেখা আছে, তো সেই হিসাবেই আমি সেইটাই জানি আমার। এবং বেড়ে ওঠা, আমার বাবা, আব্বা, আম্মা একেবারেই কৃষক পরিবারের মানুষ। আব্বা অল্প কিছু জমি, কতটা মনে হয় 10-12 কাঠা 15 কাঠা জমি হতে পারে, এরকম একটা জমি চাষবাস করতেন দেখেছি। এবং আব্বা ছোট বয়সে দেখেছি তিনি ধান চালের কারবার করতেন। আব্বা ধান কিনে আনতেন, মা বাড়িতে সেদ্ধ শুকনো করে দিলেন, আব্বা সেই ধানগুলো ভানিয়ে চাল তৈরি করে আবার মার্কেটে বিক্রি করে কিছু পয়সা লাভ হতো। এইরকম গরিবতার ভিতর দিয়ে আমাদের বেড়ে ওঠা। আমি গরিবতা ঠিক বলবো না, এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। আব্বা কোরআনের হাফেজ মানুষ, একজন তিনি হাফেজ ছিলেন, ইন্তেকাল করেছেন। আমি তার পারলৌকিক জীবনের সামগ্রিক শান্তি কামনা করি। তো এত গরিবতার ভিতর দিয়েও আমাদের পড়াশোনার ব্যাপারে তিনি কোনো আপোষ করেননি। তিনি চাইলে 10-12-15 বছর বয়স হলে আমাদের মাঠে খাটিয়ে সেলাই কাজ বা এমব্রয়ডারিতে দিয়ে পয়সা রোজগার করাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। অসম্ভব রকমের কষ্ট করেছেন আমার মা। তিনি একেবারেই খেয়ে না খেয়ে আব্বা আম্মা লড়াই করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন। আমরা 11 ভাই বোনই, সবাই আমরা পড়াশোনা করেছি, সবাই আমরা 11 ভাই বোনের ভেতরে আমাদের একটা বোন হাফেজ, 5টা ভাই হাফেজ, বাকিরা হাই সেকেন্ডারি, বিএ, মাস্টার ডিগ্রি, মৌলানা লাইনে, হাই স্কুল লাইনে সবাই পড়াশোনা করেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা অত্যন্ত শান্তিতে আছি। বিরাট কোটি টাকা নিয়ে আমরা বসবাস করি না, কিন্তু দিনের শেষে 2টো ডাল ভাত খেয়ে আমাদের পরিবার খুব শান্তিতে আছি। বোনদের বিয়ে হয়ে গেছে, তারাও সংসার নিয়ে খুব শান্তিতেই কাল যাপন করছেন। এবং চেষ্টা করি যে আমাদের পরিবারের ভিতরে এখনো শেষ কথা বলেন আব্বার অবর্তমানে আমাদেরই বড় ভাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। পরিবারের এতগুলো সদস্য, আমাদের বাচ্চা কাচ্চা, ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু ঘটতে পারে, কিন্তু তারপরেও
আমাদের গোটা পরিবার, শেষ কথা বলবেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি বাংলার মানুষের কাছে মুফতি নামেই খ্যাত। তিনি যা বিচার করে দেবেন গোটা পরিবারের সবাই অম্লান বদনে মাথা নত করে সেটা মেনে নেন, যার জন্যে আমাদের পরিবারটা আজও খুব শান্তির পরিবার। আমি মনে করি পশ্চিমবাংলার ভিতরে অনেক পরিবারের ভিতরে মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেবের এই পরিবার একটা মডেল, যে এখনো আমরা ভাইয়ের বিচারকে অম্মেলান বদলে মেনে নিয়ে একটা সুন্দর শান্তশিষ্ট পরিবেশের ভিতরে আমরা বসবাস করছি। মাঝখানে একটা জিনিস ছেড়ে গেল, আমার শিক্ষা। বাচ্চা বয়সে আমি বইকারা উচ্চ প্রাথমিক এপি স্কুলে আমার পড়াশুনো করা, এবং সেখানে যারা মাস্টারমশাই ছিলেন আমার আজও মনে আছে, মাস্টার জমাত আলী সাহেব, মাস্টার আনসার আলী সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধার আমাদের নিমাই চন্দ্র স্যার, যিনি আমাকে অঙ্ক কষাতেন এবং অত্যন্ত মেজাজি মানুষ ছিলেন, এবং আমাদের পড়াশোনার ব্যাপারে বিমাই স্যার বলে আমরা ডাকি। তার স্মৃতি, তার কৃতজ্ঞতা আমি স্বীকার করে কখনো শেষ করতে পারবো না। তিনি কখনো পড়াশোনা ছাড়া কিছু বুঝতেন না, এবং এমন ভাবে তিনি ছেলেদেরকে লালন পালন করতেন, ছেলে মেয়েদেরকে, যে আমরা সবাই বলতে পারি যে যতটা পড়াশোনা আমরা করতে পেরেছি এর পিছনে প্রয়াত নিমাই স্যারের অবদানকে ভুললে আমার মনে হয় চরম বিশ্বাসঘাতকতা করা হবে। অন্যান্য স্যারদের এত ভয় করতাম না, কিন্তু নিমাই স্যারকে খুব ভয় করতে হতো তখন। তো সেই স্কুলে আমার পড়াশোনা করা, প্রাইমারি স্কুল শেষ করে তারপরে চৈতা দারুসুন্নাহ আমিনিয়া মাদ্রাসাতেই পড়াশোনা করা, এর মাঝখানে কিছুদিন বাদুড়িয়া আমিনিয়া সিনিয়র মাদ্রাসাতে পড়া, তারপরে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসাতে আমি ফাজেল পর্যন্ত পড়ি। এরই মাঝখানে কোদালিয়া হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষাটা দিই, কারণ তখনকার দিনে আলেম পাস করলে মাধ্যমিকের মর্যাদা দেওয়া হতো না, তাই কলেজে পড়ার জন্য আমাকে আবার হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে হলো। তারপরে বসিরহাট কলকাতার বঙ্গবাসী ইভিনিং কলেজে আমি বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সান্ধ্য কলেজ, ওখানে ক্লাস করতাম। আর দিনের বেলাতে আলী ইউনিভার্সিটিতে মুমতাজুল মুহাদ্দিসিন ক্লাস করতাম। আর রাতে ট্রেনে ফিরে বসিরহাটে থাকতাম লজিং বাড়িতে, যিনি মারা গেছেন মরহুম মগফুর ফজলুর রহমান সাহেব, বসিরহাট অর্গ অ্যাথলেটিক্স ক্লাবের সামনে একটা বাড়িতে থেকে পড়াশোনা করেছি। আর ওখানে থাকাকালীন হিন্দু মুসলমান পরিবারের মাঝখানে আমাকে হিন্দু সমাজ সম্পর্কে বুঝতে অনেকটাই সহজ হয়, কারণ একেবারেই গোটা এরিয়া জুড়ে সবাই হিন্দুদের বাস, তারই মাঝখানে 10-12টা মুসলিম পরিবারের বাস। একেবারে দারুণ সুন্দর এক সম্প্রীতির পরিবেশ নিয়েই আমি সেখানে থাকতাম। হিন্দু কালচার সম্পর্কে আমার জানা বোঝা ওখান থেকেই শুরু হয়। তো যাই হোক, আমার জীবনের বেড়ে ওঠার মাঝখানে সেই জায়গাটাও, ওখানকার চারপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। আমার পড়াশোনার ব্যাপারেও তারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন, এবং তাদের সঙ্গে আমার একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। আজও গেলে তারা দারুণ সুন্দরভাবে আমাকে সমীহ করেন, স্নেহ করেন, শ্রদ্ধা করেন। এইভাবে আমার বেড়ে ওঠা, এবং পারিবারিকভাবে মোটামুটি আমরা খুব শান্তিতে আছি। আমি একটা মডেল বলবো, আমরা বিশাল নামি দামি বাড়িতে থাকি না, বিরাট নামি দামি খাবার, নামি দামি পোশাক, বিশাল প্রয়োজনীয় বড় বড় গাড়ি নয়, একান্ত প্রয়োজনে শুধু সময় বাঁচাবার জন্য গাড়ি চাপা, কোনো স্টাইলের জন্য কোনো গাড়ি চাপা আমাদের পরিবারের কারোরই স্বভাব নয়। তবে দিনের শেষে একটাই কথা বলবো, খুব শান্তিতে আছি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নেতৃত্বে। ভাই বোনদের পরিবারগুলো এখনো, কোনো বোনের পরিবারে যদি কোনো অশান্তি হয়, মুফতি সাহেব যে সেখানে যে মিটিয়ে আসেন, আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। দোয়া করবেন যেন আমরা সবাই ভাই বোনদেরকে নিয়ে, সন্তান সন্ততিদেরকে নিয়ে ভালো থাকতে পারি, এবং দেশের জনগণকেও আমরা যেন ভালো রাখতে পারি। ধন্যবাদ।